বাবরা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে স্বামী বিবেকানন্দ এক আলোকবর্তিকা, এই প্রেক্ষিতে আমাদের বেশ কয়েক সপ্তাহ ধরে নিজেদের মধ্যে আলোচনা করছি। আমরা অনেক মানুষ এই আলোচনায় যোগদান করছি। আলোচনা একটা বৈঠক। যখন কোনো মঞ্চে একটা সম্মেলন হয়, মঞ্চে অনেক বক্তা আছেন, 3জন 4জন বক্তা আছেন, সামনে অনেক শ্রোতা আছে, সেটাও এক ধরনের অনুষ্ঠান। কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক, ওই শ্রোতাদের মধ্যে কিছু রেস্ট্রিকশন, কিছু বিধিনিষেধ থাকবে। সবাই যে যখন ইচ্ছা, তোমরাই ধরো ছেলেমেয়েরা, তোমরা শুনছো, আর তোমাদের ভালো লাগুক না লাগুক, ইচ্ছে হোক না হোক, তোমরা খালি ওই চেয়ার থেকে উঠে চলে যাবে, আবার এসে বসবে যখন ইচ্ছা, এটা কিন্তু তোমাদেরকে অ্যালাউ করা হবে না, এই অনুমতি কিন্তু দেওয়া যায় না। এখন মজা আছে, এই যে আমাদের অনলাইনে যে আলোচনা হচ্ছে, এখানে দেখো একটা মজা। তোমরা হয়তো কেউ বসে শুনছো, কেউ আধশোয়া অবস্থায় শুনছো, আবার অনেকে আছে এই লাইভ প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, পরে রেকর্ডিংটা হয়তো চপ মুড়ি খেতে খেতে শুনবে, সেটাও হতে পারে, চা বিস্কুট খেতে খেতে শুনবে, আজ না হলে কাল, হতেই পারে। আসলে সব কিছুরই ভালো দিক আছে, আবার অসুবিধা বা খারাপ দিকও রয়েছে। তো একটা জিনিস ঠিক, যে আমাদের এই ধরনের আলোচনা বা এই ধরনের আড্ডার একটা বড় সুবিধা হচ্ছে, আমরা যে যার নিজের মতো যেখানে বসে আছি সেখান থেকে বসে এই আলোচনায় যোগদান করতে পারছি। 1, 2, তোমরা নিজের মতো কিন্তু প্রশ্ন লিখতে পারছো। ওখানেও থাকে, সম্মেলনেও প্রশ্ন উত্তরের একটা অধিবেশন থাকে, কিন্তু সেখানে তোমরা প্রশ্ন লিখবে না, একটা অস্বস্তি হয়। তারপরে কেউ তোমাদের কাছে মাইক্রোফোনটা এগিয়ে নিয়ে আসবে, কোথাও কাগজে লিখে দেওয়া হবে, সব প্রশ্নের উত্তর নাও পাওয়া যেতে পারে ইত্যাদি। এখানে তোমরা নিজের মতো করে প্রশ্ন লেখো না, ভালো লাগবে। এখন তোমাদের সঙ্গে বলি, তোমাদেরই মতো এই ভাই বোনেরা, এটা কিন্তু মূলত আমি যুবক যুবতীদের কথা ভেবেই কিন্তু স্বামী বিবেকানন্দের আমরা চেষ্টা করছি। কিন্তু যারা বড়রা আছেন তারাও কিন্তু আপনারা কিছুক্ষণের জন্য যুবক যুবতী হয়ে যান। কারণ ব্যাপারটা হচ্ছে, স্বামীজির কথা শোনার জন্য ওই কোনো বয়সের প্রয়োজন হয় না। যে বয়সের, আবার একটা অভিজ্ঞতার কথা বলি আপনাদের সঙ্গে, যারা একটু সিনিয়র তাদের খুব ভালো লাগবে। তোমরা ছেলেমেয়েরা যারা কেউ 15, কেউ 16, কেউ 18, কেউ 22, তারা ভাববে আমাদের জন্য এটা নয়। একজন এই ধরো 72 বছর, 72, 74, 72, 74 বছরের এক ভদ্রলোক কলকাতায় একবার একটা অনুষ্ঠানে প্রসঙ্গ করে যখন বেরোচ্ছি, তখন ওই ভদ্রলোক এসে খুব কাছে এসে আলাপ করে বলছেন যে চোখ দিয়ে তার জল পড়ছে, খুব আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন। এটা এমন নয় যে কোনো ভনিতার কান্না, আসলে তার এত ভালো লেগেছে। তারপর তিনি যে মন্তব্যটি করেছিলেন, আপনাদের সঙ্গে সেটা একটু ভাগ করে নেওয়ার চেষ্টা করি, যেটুকু আমার মনে আছে। সেই ভদ্রলোক বললেন যে, দেখুন, আমার বয়স এই ধরনের, ওই যে বললাম 70-এর কোঠায়। এখন আমার মনে হচ্ছে এই স্বামী বিবেকানন্দের কথা এখন যেগুলো শুনতে পাচ্ছি, যদি অনেক বছর আগে শুনতাম, তাহলে আমার জীবনটাই এক অন্যভাবে গঠিত হতো। কি সুন্দর অভিব্যক্তি! এবং এই ভদ্রলোকের অভিব্যক্তি সরল অভিব্যক্তি। উনি কাকে শোনাচ্ছেন? আমার মতো এই সাধারণ মানুষের সঙ্গে উনি ভাগ করছেন, ওনার যে অনুভূতি সেটা ভাগ করছেন। তাহলে স্বামী বিবেকানন্দ কেমন ওই 72 বছরের মানুষটিকেও নাড়িয়ে দিলেন। তাই আমাদের মনে হচ্ছে প্রত্যেকের হৃদয়ে একটা স্পন্দন আসবে, প্রত্যেকের হৃদয় স্পন্দিত হবে বিবেকানন্দের কথা শুনলে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। অনেকে বলতে পারে আমরা বিবেকানন্দের কথা শুনলে আমাদের মধ্যে কোনো প্রভাব পড়ে না, বলতেই পারে। আসলে ব্যাপারটা হচ্ছে, এইখানেই তো বিবেকানন্দ কাজ করছেন, ওরা বুঝতে পারেনি। কিন্তু
যারা বললো তোমরা হয়তো রেগে যাবে, তোমাদের হয়তো কোনো বন্ধু বললো যে হ্যাঁ আমি আমার ওপর স্বামীজির কথা পড়েছি, আমার ওপর কোনো বিশেষ প্রভাব পড়ে না, তোর ওপর পড়তে পারে, তোমরা রেগে যেতে পারো। এটা আবার মিথ্যে কথা না গো। জানবে স্বামীজির প্রভাব ও তার মধ্যে পড়ে গেছে। তোমরা বলে কি করে? আপনি প্রমাণ করে দিন, চেষ্টা করছি। স্বামীজি বলছেন স্বাধীনতাই উন্নতির প্রধান শর্ত। মানে প্রত্যেকের স্বাধীনভাবে মৌলিকভাবে চিন্তা করতে দিতে হবে। এবং যদি একটি মানুষ উন্নত হতে চায়, উন্নতি করতে চায় জীবনে, তোমরা যে কেউ, তাহলে প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে মৌলিক চিন্তা করতে। আমার দাদা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাই আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। একটি বোন বলছে আমার দিদি উচ্চ মাধ্যমিকের পরে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে কলেজে, হিস্ট্রি অনার্স, তাই আমিও আর্টস পড়ছি, আমিও উচ্চ মাধ্যমিকের এখন এবার ক্লাস 12-এ আছি, সামনের বছর পাশ করব, আমি আর কিচ্ছু না, আমি হিস্ট্রি অনার্স পড়ব। কেন? আমার দিদি যেহেতু হিস্ট্রি অনার্স পড়েছে। ওই ছেলেটি বলছে আমার দাদা ইঞ্জিনিয়ার হয়েছে, আমাকেও ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। বোনটি বলছে আমার দিদি যা হচ্ছে আমাকেও সেই বিষয় পড়তে হবে। এইখানে এরা কিন্তু স্বামীজির যদি বই পড়েও স্বামীজির কথা তাদের ভেতর কাজ করেনি। কারণ স্বামীজি বলছেন এই সেন্সে কাজ করেনি, আরো অনেক সেন্সে আছে। স্বামীজি বলছে তুমি মৌলিকভাবে চিন্তা করো, তোমার ভেতরে কি গুণ আছে, তোমার ভেতরে কোন দিকে প্রবণতা আছে, তুমি কোন বিষয়টি ভালোবাসো, সেইটাকে অনুসন্ধান করো, সেইটাকে খুঁজে বার করার চেষ্টা করো, এবং সেইখান থেকে তোমাকে তোমার রাস্তা, আগামী দিনের পথ বেছে নিতে হবে। এটাই স্বামী বিবেকানন্দের আদর্শ। দেখো আজকে খুব ভালো লাগছে, বেশ কিছু প্রশ্ন এসেছে, তোমরাও করো, তোমরাও করতে পারো, আপনারাও নিশ্চয়ই করতে পারেন। আমি একটা প্রশ্নের কথা মনে পড়ছে বলি। আমাদের এই পাবড়া বা আশেপাশে অঞ্চলের যে বিভিন্ন গ্রাম আছে সেখানকার ছেলেমেয়েরা এই প্রশ্নগুলো করেছে। হয়তো কয়েকটা প্রশ্ন আজকে আলোচনা হবে, পরের দিন হয়তো আবার কয়েকটা প্রশ্ন হতে পারে, এবং তোমাদের মধ্যে যারা প্রশ্ন করেছো, যাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের নাম আমরা হয়তো সবসময় বলবো না। কিন্তু একটা কথা, তুমি আজকে লাইভে হয়তো শুনছো অথবা নাও শুনছো, প্রশ্নটা তো করেছো, তুমি পরেও তো শুনতে পারো। একজন প্রশ্ন করেছে, কি বলছে আপনারা শুনুন, তোমরাও শোনো। বলছে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, স্বামী বিবেকানন্দের বই সামান্য পড়েছি, অল্প পড়েছি, দৈনন্দিন জীবনে তাকে কিভাবে কাজে লাগাবো। এখন এর মধ্যে যেটা প্রশ্নের মূল বক্তব্য সেটা হচ্ছে, খুব ভালো প্রশ্ন, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারে ধরে নেওয়া যেতে পারে তার বয়স 18 আশেপাশে। এবারে সেই ছেলেটি যে প্রশ্ন করছে তার মনে সে স্বামীজির বই একটু পড়েছে, প্রথমেই বলছে স্বামীজির বই অল্প পড়েছে, ও কিন্তু বলেনি প্রচুর বই পড়েছে। প্রথম কি হলো, ও সত্য কথা বলেছে। ও বলতে পারতো আমি স্বামী বিবেকানন্দের 50টা বই পড়েছি, 100টা বই পড়েছি, বলেনি, অল্প পড়েছি। তারপর বলছে তাকে প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কি করে। তাহলে যার ভেতর একটা আগ্রহ এসেছে, প্রথম হচ্ছে আগ্রহ, যে আমি যে পড়েছি এবার স্বামীজিকে বা স্বামীজির বাণীকে, স্বামীজির কথাকে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাবো। দেখো তোমার দৈনন্দিন জীবন এবং একটা 6 বছর বাচ্চার দৈনন্দিন জীবন এক নয়। 6 বছরের বাচ্চাটা অনেক কিছুই কিন্তু এখন বুঝতে পারবে না, কিন্তু স্বামীজি এমন একজন মানুষ, ওই 6 বছরের বাচ্চাটার কাছেও স্বামীজি পৌঁছে যাচ্ছে, আবার তোমার বয়স 18 তোমার কাছেও পৌঁছে যাচ্ছে, অদ্ভুত। আবার যার বয়স 80 তার কাছেও স্বামীজি পৌঁছে যাচ্ছে। আর কার কাছে পৌঁছচ্ছে? পুরুষ নারী সবার কাছে পৌঁছচ্ছে। কার কাছে পৌঁছচ্ছে? ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর শূদ্র সবার কাছে পৌঁছচ্ছে। কার কাছে পৌঁছচ্ছে?
হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার কাছে পৌঁছচ্ছে। কার কাছে স্বামীজি পৌঁছে যাচ্ছেন? ধনী দরিদ্র সবার কাছে, শিক্ষিত মূর্খ সবার কাছে, চাষা মুচি জেলে প্রত্যেকের কাছে। তাহলে আমরা যে যা বয়সে আছি, পুরুষ হোক নারী হোক, ধনী হোক দরিদ্র হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মূর্খ হোক, আমাদের কোনো চিন্তা নেই। যে বয়সেই থাকি আমরা জানি বিবেকানন্দ আমাদের দরজায় এসে নক করবে, ধাক্কা দেবে। এবার বলি যে তুমি ভাবছো তাকে দৈনন্দিন জীবনে কি করে কাজে লাগাবে। তুমি কি মিনি বাসে কোনোদিন চেপেছো বা বড় বাসে কোনোদিন চেপেছো? দেখবে যখন বড় বাস বা মিনি বাস, সেখানে দরজা দিয়ে উঠেই, মিনি বাসে তো একটাই দরজা আর বড় বাসে দুটো দরজা থাকে, অনেক বড় বাসে একটাও দরজা থাকে। তো যে দরজা দিয়ে উঠলো জায়গা পাচ্ছে না, একদম ওই কেবিনে চলে আসে অনেকে। কেবিনে মানে যেখানে ড্রাইভার সাহেব বসেন, সেখানে তার সামনে তার এই পাশটাতে একটা সিট থাকে, সেখানে 3-4 জন বসতে পারে। সেটা আমরা জানি গ্রামে শহরে বিভিন্ন জায়গাতে যে যেখানেই থাকি না কেন, ওই বাসে তো আমরা চাপি, যাতায়াত করি। তো এখন বিষয়টা হচ্ছে, ওই বাসে যদি তোমাদের কখনো এই ধরনের অভিজ্ঞতা হয়েছে কিনা জানি না, যিনি গাড়ি চালাচ্ছেন তিনি স্বামীজিকে পড়েছেন অথবা পড়েননি আমরা জানি না, কিন্তু এইটুকু জানি তিনি যখন গাড়ি ড্রাইভ করছেন, বাসটা চালাচ্ছেন, তিনি একটা জিনিস সব সময় মনের মধ্যে বিশ্বাস রাখেন যে এই বাসে এতগুলো যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি, আমাকে গন্তব্যস্থল পর্যন্ত নিরাপদে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কোনো বিপদ যেন না আসে, আমি যতটা সম্ভব সতর্ক দেখে শুনে বাসটা চালাবো। এবং সাধারণভাবে তাই হয়ে থাকে। বাসের দুর্ঘটনা হয় না তা না, কিন্তু যে দুর্ঘটনার সংখ্যা সেটা দেখা যাচ্ছে এত বাস চলছে তার তুলনায় খুবই নগণ্য। এবং সেটাও ওই দুর্ঘটনা যেটা হয় ইচ্ছাকৃতভাবে, সাধারণত ভুলটা হয় না, অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য হয়ে যায়। কিন্তু এই ড্রাইভার সাহেব গাড়িটা যখন চালাচ্ছেন, তিনি স্বামীজিকে পড়ুন অথবা না পড়ুন, তিনি খুব বিশ্বাসী যে আমি ঠিক নিরাপদে এতগুলো প্যাসেঞ্জারকে পৌঁছে দেব একদম। এবং প্যাসেঞ্জাররা কিন্তু গল্প করতে করতে, খবরের কাগজ পড়তে পড়তে, মশলা মুড়ি খেতে, বাদাম চিবোতে যাচ্ছে, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে, গান শুনতে শুনতে যাচ্ছে, তাদের কারো কিচ্ছু মনে হয় না। তারা জানে ওই যে মানুষটা স্টিয়ারিং ধরে আছে তিনি পৌঁছে দেবেন। এবার তুমি ওই কেবিনে বসে আছো, তুমি গালে হাত দিয়ে এমনি করে বসে আছো, কিছু ভাবছো, হয়তো তোমার কোনো সমস্যা এইসব ভাবছো। ড্রাইভার সাহেব তোমাকে তাকান, তাহলে কি তোমাকে ইমিডিয়েটলি উনি বলবেন সাধারণভাবে গাল থেকে হাতটা নামিয়ে দিতে। কেন? কারণ উনি মানসিকভাবে খুব স্ট্রং। এবার যদি দেখেন ওনার সামনে বাসের মাঝখানে যারা বসে আছে তাদের উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু কেবিনে যিনি বসে আছেন তাকে তো উনি দেখতে পাচ্ছেন, বাঁদিকে তাকিয়েছেন, দেখতে পেয়েছেন, উনি আয়নার দিকে তাকাতে গিয়ে বাঁদিকে দেখতে পেয়ে দেখেছেন। ওনার ওই প্যাসেঞ্জারের ওই হতাশ মনস্কতা দেখে উনি হতাশ হয়ে যেতে পারেন, এবং উনি তখন ভাবতে পারেন আমি বোধহয় বাসটা ঠিক করে নিয়ে যেতে পারবো না, নিজেই তখন নিজেকে দুর্বল ভাবতে শুরু করবেন। সেই জন্য তোমাকে ধমক দেবেন, তোমাকে বলবেন পেছনে চলে যেতে অথবা গাল থেকে হাতটা নামিয়ে দিতে। কেন? তিনি দুর্বল এটা তিনি ভাবতে চাইছেন না। তাহলে তুমি বললে দৈনন্দিন জীবনে স্বামীজির কথা কি করে কাজে লাগাবে। স্বামীজির একটা কথা হচ্ছে, তুমি নিজেকে দুর্বল ভাবলে তুমি দুর্বল হয়ে পড়বে, তুমি নিজেকে শক্তিশালী ভাবলে তুমি শক্তিশালী হয়ে যাবে। ওই ড্রাইভার সাহেব কেমন গাড়ি চালান আমরা জানি না, কিন্তু ড্রাইভার সাহেব এটুকু সচেতন এবং এতটা তার মানসিক শক্তি আছে যে এই বাসে যতগুলো প্যাসেঞ্জার আছে আমি তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবই। তারপরে দেবই মানে তিনি নিজেকে শক্তিশালী ভাবছেন, আমার শক্তি আছে, আমি গাড়িটা সেইভাবেই চালাবো। উনি কিন্তু নিজেকে দুর্বল ভাবতে ভাবতে গাড়ি চালান না, কারণ নিজের দুর্বলতার কথা চিন্তা করতে করতে যদি গাড়ি চালান তাহলে দুর্ঘটনা না আসার থাকলেও চলে আসবে, সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই দৈনন্দিন জীবনে তুমি কি করে কাজে লাগাবে। তুমি 18 বছরের ছেলে, উচ্চ মাধ্যমিক পাশ করে এখন তুমি কলেজে ভর্তি হয়েছো বা হবে,
এই যে ভর্তি হবে বা পড়ছো, যদি তুমি গত বছরে পাশ করেছো এবং আগামী দিনে তুমি কলেজে পড়ো, পড়াশোনা করো, যাই করো, চাকরি করবে, একেবারে দৈনন্দিন জীবনটা তো 22 বছরের দৈনন্দিন জীবন নয়। তোমার যখন 44 বছর বয়স হবে তখনও তোমার দৈনন্দিন জীবন কথাটা কিন্তু এক্সিস্ট করবে। দৈনন্দিন জীবন মানে প্রত্যেক দিনের জীবন, প্রাত্যহিক জীবন। তাহলে 80 বছরের মানুষটির একটি প্রাত্যহিক জীবন আছে। তিনি প্রত্যেক দিন ওঠেন, সকালবেলায় টুকটুক করে আস্তে আস্তে নিজেদের বাগানে গিয়ে বসেন, একটু হয়তো চা খেলেন, একটু খবরের কাগজ পড়লেন, একটু নিয়মে খেলেন, আবার একটু পায়চারি করলেন, বিকেল দিকে একটু ঠাকুর প্রণাম করলেন, রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়লেন। কিন্তু ওই যে আমাদের যিনি 80 বছরের মানুষটি, তার যে দৈনন্দিন জীবন এবং একই সঙ্গে তোমার দৈনন্দিন জীবন এক হতে পারে না। কিন্তু দুটি মানুষকেই বিবেকানন্দ টেনে নিয়েছেন। ওনাকেও বলছেন তুমি নিজেকে দুর্বল ভেবো না, আর তোমাকেও বলছে তুমি নিজেকে দুর্বল ভেবো না। 80 বছরের মানুষটি নিজেকে দুর্বল না ভাবলে কি হবে? উনি পায়চারি করতে করতে তার বৌমা হয়তো বলছেন, বাবা তুমি সাবধানে পড়ে যাবে। আরে তুমি দাঁড়াও না, আমি পড়বো না। আরে তুমি ভাবছো কেন আমি দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি? আমি ঠিক আছি। এই হচ্ছেন বিবেকানন্দ। এবং বিবেকানন্দের কথা এমন দেখো, আজকে এই পাবড়া, অন্ডাল, এই যে বিভিন্ন জায়গায় যে বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি, বিবেকানন্দ সেবা সমিতি, এই যে আমাদের সব যুবকরা উঠে পড়ে লেগেছে কি না, আমরা কিছু করব। এই যে কি করব, আমরা এই বাড়ি গাড়ি করবো এই ভাবছে না, ভাবছি আমরা মানুষের সেবা করব। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যে সহৃদয় যুবকরা অন্ডালে আছে, পাবড়ায় আছে, তারা কি করছে বলছে, আমরা এই ধরনের আলোচনার মাধ্যমে নিজেরা উন্নত হব। তাহলে বিবেকানন্দের একটা কথা কি, তুমি নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে পড়বে, নিজেকে শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে। দৈনন্দিন জীবনে এইভাবে কাজে লাগাবে। আরও আসছি, আরেকজনের প্রশ্নের কথা মনে হচ্ছে। সে প্রশ্ন করেছে যে আমরা যে কোনো অনুষ্ঠানের আগে প্রদীপ জ্বালাই কেন? ভালো প্রশ্ন করেছে। আচ্ছা, আমরা যারা আজকে লাইভে আছি বা পরে রেকর্ডিংও শুনবো, একটা কথা ঠিক আমরা দেখেছি যে সম্মেলনগুলো না, অনুষ্ঠান, সেটা হয়তো এমন হতে পারে হয়তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে, সেখানেও কিন্তু অনুষ্ঠানে শুরু হওয়ার আগে একটা প্রদীপ প্রজ্বলন হয়। কিংবা কোনো হয়তো সম্মেলন, সেখানেও হয়, হয়তো যুব সম্মেলন হচ্ছে, এটা আমরা দেখেছি। তো প্রশ্ন এসেছে ভাইয়ের, পাবড়া অঞ্চল থেকে প্রশ্ন করছে, খুব ভালো লাগছে। তোমরা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করো, এখনও করো, আপনারাও করো। যত প্রশ্ন করবেন, যত আমরা গল্প করতে করতে, আলোচনা করতে করতে স্বামীজির কাছে উত্তর নিয়ে নেব, তত আমাদের সকলেরই মঙ্গল। প্রশ্নগুলো ভেতরে ঢুকিয়ে রাখার দরকার নেই। তার মানেই হচ্ছে আমরা কিন্তু একদিক দিয়ে কি আমাদের সাহস নেই। আরে প্রশ্নটা করারও সাহস থাকতে হবে। যদি উত্তর আমরা এখনই না বার করতে পারি, স্বামীজিকে চাইবো উত্তর, সেটাও আমরা ওয়েট করব, তার সেটাও বলার মতো আমাদের সৎ সাহস থাকতে হবে যে উত্তরটা এই মুহূর্তে কিন্তু আমরা সদুত্তর দিতে পারছি না। তাহলে সাহস, স্বামীজি সাহসের কথা বলছেন। এখন এই সাহস কোথায় আসে? মনের মধ্যে আসে। শক্তি কোথায়? মনের মধ্যে। ভালোবাসা মনে, সব কিছু। এবার কেন এই মনের কথা এলো? যে প্রশ্নটির উত্তর দিতে চেষ্টা করব আমরা, প্রদীপ কেন জ্বালানো হয়? প্রদীপ কিসের প্রতীক? সব কিছু সিম্বল আছে। আমরা যে নমস্কার করি, হাত জোর করে নমস্কার করি, সেটাও কিন্তু একটা প্রতীক। মানে একজনকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, সেটা আমরা হাত জোর করে করছি। আবার অনেক জায়গায়, অনেক ধর্মে সেটা অন্যভাবে করা হয়। তার মানে কোনোটাই কিন্তু কারোর থেকে খারাপ নয়, সব এক একটা রীতিনীতি আছে। যেমন আমরা দেখব, যদি আমরা কোনো পাশ্চাত্য দেশে যাই, আমেরিকায় গেলাম, কানাডায় গেলাম, ইংল্যান্ডে গেলাম, সেখানে যে কথায় কথায় আমরা দেখতে পাবো শেক হ্যান্ড হচ্ছে। এই যে হ্যান্ডশেক, আজকালকার ছেলেমেয়েরা যেমন, হয়তো আমরা আজ থেকে যদি 30 বছর পেছনের দিকে চলে যাওয়া যায়, এত কথায় কথায় লোকে গুড মর্নিং বলতো না। এখনকার ছোট ছোট ছেলেমেয়েরা বলে গুড মর্নিং, কেউ এসছে গুড মর্নিং, ভালো লাগে, খুব মিষ্টি লাগে। কিন্তু এই যে গুড মর্নিং বলছে, আর যদি আজ থেকে 30 বছর আগে তাদের বাবা মারা ছোটবেলায় গুড মর্নিং বলতো না, কিন্তু বেশিরভাগই। কিন্তু যখন যেমন তখন তো করতেই হবে।
এখন ব্যাপারটা কোনোটাই খারাপ নয়। তো প্রত্যেকটাই গুড মর্নিং কেন না, প্রথম সকালে দেখা হলো, সেটা জানানোর রীতি যে সকালটা শুভ হোক, এই তো। তেমনি প্রদীপ কিসের প্রতীক? প্রদীপ হচ্ছে জ্ঞানের প্রতীক। তাহলে অনুষ্ঠানের আগে প্রদীপ কেন জ্বালাচ্ছি? কারণ আমাদের ভেতরে যেন সত্যিকারের জ্ঞান আমরা আহরণ করতে পারি। আমাদের সত্যিকারের জ্ঞান কোথায় আছে? আমরা সবাই বললাম ভেরি সিম্পল, সহজ। জ্ঞান কোত্থেকে আছে? প্রচুর বই পড়াশোনা করলেই জ্ঞান আছে। স্বামীজি বলছেন তাহলে লাইব্রেরি, একেবারে লাইব্রেরি তো ঋষি হয়ে যাবে, অভিধান একটা ডিকশনারি সে তো মহাপণ্ডিত হয়ে যাবে। আসলে তা নয়। প্রচুর বই পড়েছি, প্রচুর তথ্য। সব থেকে মজা হয় স্কুল কলেজে না কুইজ হয়, কুইজ কম্পিটিশন, কমন ব্যাপার আজকাল প্রচুর স্কুল কলেজে হয়। আর যারা কুইজে চ্যাম্পিয়ন হয় তাদেরকে অন্যরা খুব তাকায় না, তারা জানে, নিশ্চয়ই জানে, কিন্তু তারা অনেক তথ্য মনে রাখছে, সংগ্রহ করছে, মনে রাখছে। তার মানে তারা অনেক জ্ঞানী, এর কোনো মানে নেই। কিন্তু প্রকৃত জ্ঞান কি না, যেটা আমাদের মনের অন্ধকার দূর করবে। আর সেই মনের অন্ধকার দূর করে কে? আলো। তাহলে প্রদীপ জ্বালানো মানে কি? আলোটা জ্বললো। ওই আলোটা জ্বললো, অথচ ভেতরে মনের অন্ধকারটা দূর হবে। মনের অন্ধকার মানে কি? মনে আলোর অভাব আছে। ঘরটা অন্ধকার হলে আমরা কি করি? তাড়াতাড়ি দেশলাই কাটি নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে নিই। যদি কারেন্ট না থাকে, পাওয়ার না থাকে, পাওয়ার থাকলে হাতরে গিয়ে সুইচটা অন করি। তাহলে এই যে হ্যারিকেন জ্বাললাম, অথবা মোবাইলের টর্চটা জ্বাললাম, অথবা আমরা মোমবাতি জ্বাললাম, যেটাই জ্বালি না কেন, অথবা লাইটটা অন করলাম, সুইচ, অন্ধকারটা দূর করলাম। ওটা কোন অন্ধকার? বাইরে রুমের অন্ধকারটা। আর এই প্রদীপের আলোটা কেন জ্বালানো হচ্ছে? অনুষ্ঠানের ঠিক আগে। কারণ অনুষ্ঠানটা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে। ওই যে পুরস্কার দেওয়া হচ্ছে, কাদেরকে দেওয়া হচ্ছে? কৃতি ছাত্রছাত্রীদেরকে। এই যে তাদের সম্মান জানানো হচ্ছে, তাদের শ্রদ্ধা জানানো হচ্ছে। কিন্তু একটা জিনিস যে প্রত্যেককে জানতে হবে, যে আমাদের ভেতরে একটা অন্ধকার আছে। সেই অন্ধকারটা কি? সেই অন্ধকারটা হচ্ছে অজ্ঞানতার অন্ধকার। সেটাই যদি জ্ঞানের আলোটা আসে, তাহলে অজ্ঞানতার অন্ধকারটা যাবে। ওই জ্ঞানের প্রতীক হচ্ছে প্রদীপ। তাহলে অজ্ঞানতা কিসের জন্য? অজ্ঞানতা হচ্ছে, একটু আগে যে ভাই প্রশ্ন করেছিলাম, দুটোকে মিলিয়ে দিই। স্বামীজিকে অল্প অল্প পড়েছো বলছো, তাহলে রোজকার জীবনে কি করে ব্যবহার করবে? মনের অন্ধকারটা কি? ধরো আমাদের এখন প্রায় সবার সাবান খুব দরকার লাগছে, খুব সাবান লাগছে, আর ওই মাস্ক লাগছে। বাইরে বেরোলেই মাস্ক পরতে হচ্ছে। আর বাইরে থেকে এলাম বা যে কোনো সময় ঘরে আমাদের সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে। তো খুব ছোট্ট একটা উদাহরণ নাও। তোমার বাড়িতে তুমি সাবান কিনে এনেছো 3-4টে। এবার তোমার মনে হলো তোমাদেরই গাঁয়ে, তোমাদেরই গ্রামে একটি বাড়িতে তাদের সাবান কেনার মতো সামর্থ্য নেই, কিন্তু তোমাদের আছে, তোমরা কিনেছো। এবার তোমরা দেখছো 4টে সাবান তোমার এখনই লাগবে না, হয়তো 2টো লাগবে। তোমরা টুকটুক করে ওই 2টো সাবান নিয়ে ওই যে বাড়িতে কিনতে পারবে না, তাদেরও তো সাবান ব্যবহার করতে হবে, তাদেরকে গিয়ে টুকটুক করে দিয়ে চলে এলে। ব্যাস, মানে ওই তাদের জন্য ভাবলে যে ওই মানুষটারও তো সাবান দরকার। আর তোমরা জানো তোমাদেরই গ্রামের তো, যে ওরা সাবান কিনতে পারবে না, ওরা খুব গরিব, আর তোমাদের সামর্থ্য আছে। ব্যাস, হয়ে গেল। তার মানে কি, তোমার ওখানে কিন্তু তুমি কোথাও নাম চাওনি যে তুমি একটু ওই পেপারে কোনো সাংবাদিককে ধরে তোমার নামটা পেপারে কোনায় বার করবে, তা নয়। কিন্তু তুমি দূরদর্শনে দাদাগিরিতে আসবে না যে আমি লোককে সাবান দিয়ে বেরিয়েছি, তাও নয়। কিন্তু তোমার খুব আনন্দ হচ্ছে। তার মানে তুমি এখানে, তোমার কোনো স্বার্থ নেই। ওই মনের অন্ধকারটা কি? স্বার্থপরতা। ওই স্বার্থপরতা যদি আমরা একটু দূর করতে পারি, একটুও দূর করতে পারলাম, একদিনের জন্য, 5 মিনিটের জন্য দূর করতে পারলাম, তাহলে ওইখানে ওই এক ঝিলিক আলো ঢুকেছিল। কোন আলো? জ্ঞানের আলো। জ্ঞানের প্রতীক কি? প্রদীপ। ওই প্রদীপের আলো ঢুকেছিল। স্বামীজি কি বললেন? তুমি একটু নিঃস্বার্থপর হও। তুমি বললে দৈনন্দিন জীবনে এই স্বামীজিকে কিভাবে কাজে লাগাও। ব্যাস, কাজে লাগাও, একটু নিঃস্বার্থপর হও। নিঃস্বার্থপর হওয়ার জন্য কোনো কিছু টেকনিক ভাবতে হবে না। গিয়ে গরিব মানুষদেরকে খাবার দিতে হবে না।
নিঃস্বার্থপরতা কিছু দেখানো নয়, সোজা কথা, ব্যক্তিগত কোনো মুনাফা থাকবে না, লাভ থাকবে না, মানে লাভের ইচ্ছে থাকবে না, তোমার কিচ্ছু চাহিদা নেই। তুমি শুধু দেখছো যে ওই মানুষটা সাবান কিনতে পারবে না, তাই তুমি তাকে সাবান দিয়ে এসছো। কিন্তু আবার একইভাবে তুমি যখন দেখছো যে শীতকালে ওই বাচ্চাগুলো, খুব গরিব বাচ্চা, পায়ে ঠান্ডা লাগে, ওদের মোজা লাগবে, তখন তোমরা ঠিক করলে কয়েকটা বন্ধু মিলে যে ওই মোজাগুলো কিনতে কত টাকা লাগে, ওই টাকাটা আমরা জোগাড় করব, যে করব ওই বাচ্চাগুলোকে এবার এই শীতে আমরা মোজা দেব। এই কয়েক মাস ধরে তোমরা দরকার হলে কারো কারো করে চাইছো যে আমাদেরকে একটু টাকা দিয়ে সাহায্য করবে, মোজা কিনবো। তোমরা নিজেদের হয়তো কিছু পয়সা হাত খরচ বেঁচেছে সেখান থেকে করছো, যেভাবে হোক। তারপর তোমরা যেই শীত এলো না, ওদের জন্য মোজা কিনে আর সব বাচ্চাগুলোর পায়ে মোজা পরিয়ে দিয়ে এলে, কি আনন্দ বলো তো। কারণ পায়ে খুব ঠান্ডা লাগে। আমরা এই শুধু ভাবি যে বাচ্চাগুলোর পায়ে ঠান্ডা লাগে, শুধু ভাবলামই, আর এই গালে হাত দিয়ে বসে থাকলাম, তা তো হতাশ। তাহলে স্বামীজিকে পড়ে দৈনন্দিন জীবনে আমরা কাজে লাগাচ্ছি না। ওই গালে হাত দিয়ে বেশি বসে থাকাটা স্বামীজি পছন্দ করছেন। মানে স্বামীজি এসে যদি আমাদের গালে হাতটা ছাড়িয়ে নেন, আমরা কিচ্ছু করতে পারবো না। তিনি ছাড়িয়ে নেবেন, কারণ তিনি বলছেন তুই হতাশ কেন। আমরা যে কোনো অবস্থাতে যেখানে আমরা একটু সফল হই না, সঙ্গে সঙ্গে হতাশ। আসলে আমরা বুঝতেই পারি না কোনটা সফলতা আর কোনটা ব্যর্থতা, আমরা বুঝতেই পারি না। আমরা বুঝতে পারি না বলেই সবসময়ই আমরা ভাবি যে আমরা তো পারলাম না। একটা স্পোর্টসের মাঠে জওহরলাল নেহরু একটা কথা আছে, ইটস নট টু উইন বাট টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস। সবসময় জিততে হবে তা নয়, তুমি স্পোর্টসে অংশগ্রহণ করো। এই যে একবার হয়েছিল আমাদের প্রতিবন্ধীদের যে প্যারা অলিম্পিক্সে যারা প্রতিবন্ধী, তো তারা দৌড়তে দৌড়তে, একদম সত্য ঘটনা, কয়েক বছর আগে, তোমরা জানো, হয়তো আপনারা জানেন, হঠাৎ মনে পড়লো তাই বলছি, যে আসলে মনটা, ওই যে মনে যে অন্ধকারটা দূর করার জন্য যারা প্রতিবন্ধী মানুষ, তাদের মানসিকতা অনেকের আমাদের যারা সুস্থ সবল মানুষ তাদের থেকে অনেক উন্নত। ওই মনটাকে ভালো করতে হবে। তো প্যারা অলিম্পিক্সে একবার কি হয়েছে, একজন ওই দৌড়তে গিয়ে পড়ে গেছে, প্রতিবন্ধী মানুষ, একটু আটকে গিয়ে পড়ে গেছে। তারাও প্রতিবন্ধী, তারা কিন্তু বন্ধ করে দিল, তারা পিছিয়ে এসে তাকে ওঠালো, তার আগে ঠিক ট্রিট করলো, তারপর আবার দৌড়লো। মানে বিষয়টা লক্ষ্য করতে হবে যে আমরা আমাদের প্রাইজটা পাওয়ার জন্য, আমাদের যদি কেউ পড়ে যায়, আমরা কিন্তু ট্র্যাকে দৌড়েই চলে যাব। অন্ততপক্ষে নিজের প্রাইজটা অর্জন করার জন্য ও যদি মুখ থুবড়েও পড়ে যায়, আমরা দাঁড়াবো না এই জন্যই, কারণ আমার প্রাইজটা কেউ নিয়ে নেবে, আমি প্রাইজটা পেতে পারবো না। তার মানে আমার স্বার্থ হচ্ছে প্রাইজ। আমার সামনে যদি কেউ পড়ে মরেও যায়, তাতেও আমার কোনো বিকার নেই, নির্বিকার। এইটা হচ্ছে মনের অন্ধকার। সেই জন্য প্রদীপ জ্বালতে হবে, মানে সত্যিকারের জ্ঞান অর্জন করতে হবে। কতগুলো ডিগ্রি করেছো তুমি, এতগুলো সার্টিফিকেটের বাঞ্চ নিয়ে লোককে দেখাচ্ছ, কেউ দেখবে না। যতগুলোই সার্টিফিকেট থাক, ওই সব আলমারিতে পড়ে থাকবে। ওই চাকরি পাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু স্বামীজি বলছে তুমি ডিগ্রি অর্জন করো, পড়াশোনা করো, নিজের পেয়ে নিজে দাঁড়াও। তোমরা একদম ভুল করবে, বিবেকানন্দ কোথাও বলেননি, সব করো, কিন্তু এগুলো সব করলে আর আসল যে জ্ঞান সেটা তোমার নেই, তাহলে হবে না। যেমন স্বামীজি একটা জ্ঞানের কথা বলছে, দেখো তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা যেমন অনেক প্রশ্ন করছো, তোমরা কেউ ইচ্ছে করলে উত্তর লিখে দিতে পারো, যে একটা জেলায়, ধরো বাঁকুড়া জেলায় বা বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায়, বীরভূম, যে কোনো জেলার কথা ভাবো, একটা জেলায় জেলা শাসক যিনি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, তিনি বড় না ওই জেলার একজন চাষি, একজন কৃষক বড়? তোমরা যদি কেউ বলতে পারো ইমিডিয়েটলি তোমরা লিখে দিতে পারো, এর মধ্যে কিন্তু অসুবিধা কিছু নেই। মানে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। এটা কিন্তু ভুল করছি আমরা যদি কেউ ভাবি যে এখানে কোনো বক্তৃতা চলছে। এটা বক্তৃতা চলছে না,
একেবারে এই যে আমাদের অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির উদ্যোগে যে সপ্তাহে 4 দিন করে আলোচনা হয়, সেখানেও কিন্তু আমাদের একেবারে গল্প বৈঠকি মেজাজ। ঠাকুর স্বামীজির এতে কি সুন্দর ইউটিউবে সাজিয়ে দিচ্ছে এবং চারিদিকে মানুষ শুনছে। তোমরাও শোনো, বাবলাতেও তো সেখানে লিঙ্ক পাবে। চারিদিকে কোথাও কোনো ইয়েও না যে আমরা অমুক, আর এটা চারিদিকে একটা আন্দোলন চলছে। কিসের আন্দোলন? আনন্দের আন্দোলন, শিক্ষার আন্দোলন, যে শিক্ষা স্বামীজি দিতে এসছেন। তাহলে আমরা এখনো উত্তর পেলাম না। আমার সাধারণ নয় মনে হচ্ছে অনেকেই বলবেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি জেলা শাসক তিনি বড়। তোমরা ভাবতে পারো, তোমরা তো অনেকেই কম বয়সী ছেলে মেয়ে। হ্যাঁ বলো, ঠিকই বলেছ। কেন? তিনি উঁচু পোস্টে আছেন, অনেক উঁচু পোস্টে আছেন, হাই পোস্টে চাকরি করছেন, সরকারি একজন প্রশাসক, আমলা, উচ্চপদস্থ আমলা, ঠিক আছে। কিন্তু আমরা ওই কৃষক বা চাষিটিকে বলছি ইনি তো নিচু, মানে উনি বড়ই নিচু। স্বামী বিবেকানন্দ এসে এই অন্ধকারটা দূর করে দিলেন। কি দূর করলেন? উনি বললেন প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে মহান, ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে মহান, কেউ কারোর থেকে বড় নয়। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। বলে স্বামীজি বলেছেন, আবার কি বোঝার চেষ্টা করব? স্বামীজি রাগ করবেন তাতে। তিনি বলছেন তুই যদি অন্ধের মতো বিশ্বাস করিস, বিচারই করলি না, তাহলে কিন্তু আমরা বুঝতেই তো পারছি আমরা আজকে মানবো, কালকেই আমাদের মাথা ঘুরে যাবে। না না না, উনি ভুল বলেছেন, তার থেকে বিচার করে নি না। সেই জন্য আমরা দেখি যে হ্যাঁ, জেলা শাসক পোস্টের দিক দিয়ে উঁচু পোস্টে থাকতে পারে, কিন্তু যদি আজকে এই কৃষক, বেশ কিছু কৃষক বলে আমরা চাষ করব না, যদি আজকে এই গ্রামে চাষ বন্ধ হয়ে যায়, তাহলে ফলন না হলে আজকে ধান চাষি হোক বা সবজি চাষি হোক, চালই হোক আর আলুই হোক, তার অবস্থা কি হবে? তখন স্বাভাবিকভাবেই আমাদের চাহিদার যোগান, যা চাহিদা যোগান তার থেকে অনেক কম হবে। সেটা কি একমাত্র চাষিরা কাজ করলেন না বলে? তখন কি জেলা শাসক এসে মাঠে চাষ করতে পারবেন? তাহলে ওই যোগান কি জেলা শাসক যোগাতে পারবেন? উল্টো কি হবে, জিনিসের এত দাম হয়ে যাবে, জেলা শাসক বলতে বাধ্য হবে যে এবারে ফলন এত কম হয়েছে, চাষিরা কাজ করেননি বলে আজকে আমরা এই অসহায় অবস্থায় আছি। তাহলে অথচ জেলাতে যখন বিরাট কোনো সমস্যা, দাঙ্গা লাগবে, তখন কি চাষিরা গিয়ে সামলাবেন? তখন এই জেলা শাসক ওই পুলিশ নিয়ে একেবারে একটা সুন্দর ছক করে ওই দাঙ্গাকে সামলাতে চেষ্টা করবেন। তাহলে কেউ তো কোনো দিক দিয়ে ছোট নয়। তাহলে তোমরা বলছো বিবেকানন্দের নাকি পড়ছো, তো বিবেকানন্দকে নাকি না, বিবেকানন্দ পড়ছো, অল্প পড়েছো, খুব ভালো। তো দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাবে? প্রথম দৈনন্দিন জীবনে নিজেকে ভাবো আমি শক্তিশালী, আমি দুর্বল নই। আরে বাবা, যখন ছোটবেলায় সাইকেল শিখেছো, সত্যি কথা বলো তো, সাইকেল শিখতে গিয়ে পড়োনি? পড়েছো, অনেকবার পড়েছো, কিন্তু তোমাদের মতো ছেলেমেয়েরা খুব কম বলেছো যে আমরা আর সাইকেল চালাবো না, বলেছে পারবোই, নিয়ে আবার সাইকেল চালিয়েছো। যখন সাঁতার শিখেছিলে প্রথম প্রথম অসুবিধা হয়েছিল, তারপর তোমরা কত ভালো সাঁতার জানো, গাছে ওঠো। যখন এই সব কাজ করো তখন তোমরা নিজেদেরকে দুর্বল ভেবেছো? ফুটবল খেলতে গেছো, দুর্বল ভেবেছো? মাঠে দৌড়েছো। তোমরা যেমন দুর্বল ভাবনি নিজেকে, কোনো ক্ষেত্রেই নিজেকে দুর্বল ভেবো না। ওই যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেখানেও জানবে আমি পারবো। বিবেকানন্দকে প্রাত্যহিক জীবনে কাজে লাগাবার জন্য এটা প্রথম ক্যাপসুল। কি ক্যাপসুল? নিজেকে সবসময় শক্তিশালী ভাববো, এবং শক্তিশালী ভাবলে গালে হাত সাধারণত যাবে না। এই যে আমরা যদি গালে হাত দিয়ে ভাবি কবে করোনা পালাবে, তাহলে কি করোনা ডেটটা এগিয়ে দেবে? করোনা যবে যাবে ঠিক করেছে, সে কি আমরা সবাই যদি গালে হাত দিয়ে বসে চিন্তা করি, তাহলে কি তার যাওয়ার ডেট এগিয়ে আসবে? মনে হয় এগিয়ে তো আসবেই না, উল্টো এই সমস্যা ওভারকাম করার জন্য যা করার কথা সেগুলো সবাই গালে হাত দিয়ে বসে থাকলে তো ভ্যাকসিন বেরোবে না। তাহলে যারা ভ্যাকসিন বার করার চেষ্টা করছে তারা কিন্তু সচেষ্ট, এবং তারা এই মানসিকতা নিয়ে করছে ওই ড্রাইভার সাহেবের মতো,
আমরা ভ্যাকসিন বার করবই, আমরাও সবাই ভাবছি হ্যাঁ নিশ্চয়ই ভারতবর্ষে এই সামনে 1 মাস 2 মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে, তারপরে আস্তে আস্তে সমগ্র ভারতবর্ষের মানুষ পাবে, এটা আমরা ভাবছি। তো তাহলে আমরা যেটা করার সেটা করব, কিন্তু আমরা ওই যে জায়গাটা নিজেকে প্রত্যেক ক্ষেত্রে ভাবতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমাদের যে একটা ছোট্ট সমস্যা বড় সমস্যা যাই আসুক না কেন, আসলে কি হয় আমরা নিজেকে একটু তৈরি করতে পারি। বিবেকানন্দ এইমাত্র কি বললেন, স্বাধীনভাবে চিন্তা করো। তাহলে তোমার দিদি হিস্ট্রি অনার্স পড়ছে বলে তোমাকেও হিস্ট্রি অনার্স পড়তে হবে না। তুমি যদি ভাবো তুমি খুব ভালো অঙ্ক করো, তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়ো। তুমি যদি ভাবো তুমি খুব ভালো ইংলিশ পড়ো, ইংলিশে খুব তোমার আগ্রহ, তুমি ইংলিশ অনার্স পড়ো। তুমি যদি ভাবো তুমি মেডিকেলে চান্স পেয়েছো, তোমার খুব ডাক্তার হওয়ার ইচ্ছা, তুমি ডাক্তার হও, অসুবিধা কি আছে? আসলে এইমাত্র স্বামীজির কাছে শুনলাম যে সাংবাদিক হন আর ডাক্তারই হই, ইঞ্জিনিয়ারই হই আর ম্যানেজারই হই, শিক্ষকই হই আর মুচি হই, চাষাই হই আর জেলা শাসকই হই, আমরা কেউ কারোর থেকে ছোট নই। এই কয়েকদিন আগে সংবাদ কোনো চ্যানেলে দেখাচ্ছিল যে বোধহয় এই অবস্থায় অ্যাম্বুলেন্স, কোথাও অ্যাম্বুলেন্সের এত ক্রাইসিস, মাত্র কয়েক কিলোমিটার যাবে কয়েক হাজার টাকা চেয়েছে। চিন্তা করে দেখতে হবে যে অ্যাম্বুলেন্স, তখন ওই মুহূর্তে কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে মানুষ খুঁজছে, তখন কিন্তু ওই মুহূর্তে পুলিশের এসপিকে খুঁজছে না, ওই মুহূর্তে জেলেকে খুঁজছে না, চাষাকে খুঁজছে না। কিন্তু ঘটনা দেখতে হবে, কয়েক কিলোমিটার যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স যদি কয়েক হাজার টাকা চায়, যে চাইছে তার মধ্যে কি আছে? ওই অজ্ঞানতার অন্ধকার, স্বার্থপরতা। আমি এই সময় আমি সুযোগ পেয়েছি, আমি কয়েক হাজার টাকা রোজগার করে নেব। কি করে রোজগার করব? একটি মানুষকে প্রতারণা করে, ঠকিয়ে। তোমরা বলছিলে না যে স্বামীজিকে নিয়ে রোজ প্রতিদিনের জীবনে কিভাবে হবে? মানুষকে ঠকাবো না, আমরা জ্ঞানত কাউকে ঠকাবো না। তোমায় কেউ জিজ্ঞেস করলো যে ওই গ্রামটা কোন দিক দিয়ে যেতে হয়, তুমি জানলে উত্তর দিয়ে দাও, না জানলে বলো আমি ঠিক জানি না। 1 মিনিট দাঁড়ান, আশেপাশে কোনো বাড়িতে তোমার পরিচিত, তাকে নক করে জিজ্ঞেস করলে জ্যাঠা ওই গ্রামটা এখান থেকে কতদূর বা কোন দিকে, বলো ওই বাঁ দিক দিয়ে যেতে বল, গিয়ে ওদিক দিয়ে আরো 1 কিলোমিটার গিয়ে ডান দিকে গেলে একটা পোল আছে ওইখানে। তুমি তার কাছে জেনে তাকে আবার বলে দিলে, হয়ে গেল। তার মানে কি? তুমি একটি মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আছো। ওই যে মানসিকতা, এই মানসিকতা স্বামীজি চাইছেন। কি? স্বামীজি কিন্তু বলছেন দুটো জিনিসকে খুব বলছেন, দুটো জিনিসের সাবধান থাকতে বলছেন। দেখবে এখন বারবার বলছে না, এখন দেখবে কেউ কারোর সঙ্গে কিন্তু শেক হ্যান্ড করবে না, গুলি করবে না, সব দূর থেকে নমস্কার, তাই তো? কেন করবে না সবাই আমরা জানি, মানে কারণ হাতে হাতে স্পর্শ যাতে না হয়ে যায়, কোলাকুলি করা যাবে না। এই যে বিভিন্ন রকম এখন আমরা নিয়মের মধ্যে আছি, সেই নিয়মের বেড়াজালের মধ্যে থাকতে হবে। কিন্তু সাধারণভাবে স্বামী যেটা বলছেন যে দুটো জিনিস থেকে তুমি সাবধান থাকবে, আমাদের প্রত্যেককে বলছেন। কি কি দুটো জিনিস শুনবে? একটা হচ্ছে ক্ষমতা প্রিয়তা, আর দ্বিতীয় হচ্ছে ঈর্ষা। ক্ষমতা প্রিয়তা, ক্ষমতা একটা জিনিস, আর ক্ষমতা প্রিয়তা মানে ক্ষমতা তোমাকে একেবারে বশীভূত করে রেখেছে। তোমার এত ক্ষমতার প্রতি লোভ, মানে অনেকে সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসে, সিঙ্গাড়ার প্রতি লোভ, ও অম্বল হয়েছে তাও সিঙ্গাড়া খাবে, একদম অদ্ভুত ব্যাপার। মানে ওই লোভটা সামলাতে পারছে না। এই যে আমাদের কারোর খাবারের প্রতি লোভ, কারোর হয়তো নামের প্রতি লোভ, কারোর টাকার প্রতি লোভ, কারো হয়তো জমির প্রতি লোভ, কারো হয়তো অন্য কিছুর প্রতি, তাস খেলার প্রতি লোভ, এই যে কোনো জিনিসের প্রতি লোভ বা নেশা মানুষের থাকে। অনেকের ক্ষমতার প্রতি লোভ থাকে। আমি যদি একজন যদি সিঙ্গাড়া খেতে ভালোবাসে, সিঙ্গাড়ার প্রতি লোভ, তাকে একটু আটকানো যায়, ঠিক আছে খেয়ে ফেলেছে, একটু অ্যান্টাসিড দেওয়া হলো, হয়তো অম্বলটা কেটে গেল, ঠিক আছে, আর অনেকের ক্ষতি করছে না। কিন্তু যে ক্ষমতাকে চায়, যে পাওয়ার চায়, সে কিন্তু অন্য কিছু চায় না। মানে একজন রাজনৈতিক নেতা ঠিক আছে, তিনি মন্ত্রীও হতে পারে,
নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী হতেই পারেন, প্রধানমন্ত্রী, সবই কি আছে, তারা বিভিন্ন কোনো শিক্ষামন্ত্রী হতে পারেন, অর্থমন্ত্রী হতে পারেন, যে কোনো মন্ত্রী হন না কেন, পঞ্চায়েত প্রধান হতে পারেন, বিধায়ক হতে পারেন, এমএলএ, এমপি, যাই হোক, ক্ষমতাটা পেয়েছেন, নির্বাচনে জিতেছেন, ক্ষমতা পেয়েছেন, সব ঠিক আছে, কিন্তু তিনি ওই পদটিকে অত ভালোবাসেন না। ক্ষমতা পেয়েছেন, নিজের কাজটি করেন এবং কাজটি সততার সঙ্গে সুন্দরভাবে করছেন। তার যখন গদিটা চলেও যায় তার কোনো কষ্ট হয় না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তিনি ওই গদিটাকে ভালোবাসেন না বলে, গদিটার প্রতি মোহ নেই বলে তিনি কিন্তু যে কাজটা সেটা সৎভাবে করতে পারেন। এবার উল্টো দিক ভাবা যাক, যিনি ক্ষমতা প্রিয় তিনি ক্ষমতাটা চলে যেতে পারে। এখনই যদি আমি একটা ডিপার্টমেন্টের মন্ত্রী হই আর আমি যদি মুখ্যমন্ত্রীকে বারবার চটিয়ে দিই, তাহলে তো আমাকে ওই পদ থেকে সরে যেতে হতে পারে। আমি দলের একটা পদ হোল্ড করছি, আমাকে ওই পদ থেকে সরে যেতে হতে পারে। কি দরকার, যা হচ্ছে হোক গা, জেলায় কি হচ্ছে, রাজ্যে কি হচ্ছে, গ্রামে কি হচ্ছে, শহরে কি হচ্ছে, লোকে দেখুক গা, আমি আমার পদটিকে ভালোবাসি, আবার যেন এই পদে আমি থাকতে পারি। তার মানে আমার ওই ব্যক্তিগত চরম স্বার্থ কি, আমি ক্ষমতাটাকে যদি সদ্ব্যবহার করতে পারতাম তাহলে বহু মানুষের কল্যাণ হতো। আর ক্ষমতাটাকে অপব্যবহার করলাম বলে শুধু আমার কিছু লাভ হলো, মানুষের লাভ হলো না। ওই আমার বারবার মনে হয়, অনেকবার হয়তো তোমাদের সঙ্গে ভাগ করেওছি, আবার বলতে ইচ্ছে করছে, ওই যে বিরাট দুধে অফিসার আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের, আজকে যে আমরা সবাই ভোটার কার্ড আছে না, ভোটার কার্ড, এই ভোটার কার্ড যার সময়ে এটা শুরু হয়েছিল তিনি ছিলেন ভারতবর্ষের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন টিএন সেশন। সেই টিএন সেশনে দুধে অফিসার ছিলেন, চরম দুধে অফিসার, কোনো রকম দুর্নীতি তার ধারে কাছে ঘেঁচতে পারেনি, অত ক্ষমতাশালী পদে আছেন, একদম ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার, সৎ মানুষ, পরিশ্রমী মানুষ, অত্যন্ত সরকারের জন্য, মানে মানুষের জন্য, দেশের জন্য কাজ করার মতো উচ্চ মনস্কতা। সেই ভদ্রলোকও একবার সমস্যায় পড়ে গেছিলেন, মানে দ্বন্দ্বে, যে আমি সিদ্ধান্ত যেগুলো নিই সেগুলো সবসময় ঠিক নিই কিনা। তখন উনি বেলুড় মঠের একজন সন্ন্যাসী, খুব প্রবীণ সন্ন্যাসীকে জিজ্ঞেস করেন, প্রণাম করে তাকে জিজ্ঞেস করেন যে আমি যখন ডিসিশন নিই, সিদ্ধান্ত নিই, সেটা ঠিক নিচ্ছি না ভুল নিচ্ছি, বুঝবো কী করে। তখন পূজনীয় মহারাজ তাকে একটি উপদেশ দিয়েছিলেন এবং তার সেই উপদেশটি এত ভালো লেগেছিল, মানে হৃদয়গ্রাহী হয়েছিল। খুব সংক্ষেপ উত্তর দিয়েছিলেন, বলেছিলেন আপনার ডিসিশন, যে ডিসিশনটা আপনি নিলেন, যে সিদ্ধান্তটা নিলেন, তাতে যদি দেশের মানুষের, জনগণের কল্যাণ হয় তাহলে আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর যদি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে শুধু আপনার কল্যাণ হয়, সাধারণ মানুষের কল্যাণ হয় না, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। অত বড় একজন দুধে অফিসার, তিনি একেবারে সঠিক উত্তরটি পেয়ে গেলেন। তিনি এইভাবেই করতেন, তা সত্ত্বেও আরও বুঝতে পারলেন, আজকে আমরা বুঝতে পারলাম, আমরা জীবনে চলার পথে অনেক সিদ্ধান্ত নিতে হবে তোমাদের। আর তোমাদের তো 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর বয়স, তোমাদের যুবক যুবতীদের, কারো 15-16 হতে পারো, কত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত মানে তোমাদের সবসময় ইলেকশন কমিশনার হতে হবে না, ডিএম হতে হবে না। আরে তুমি যেখানে চাকরি করবে, যেখানে ব্যবসা করবে, পরিবারে তোমাকে সিদ্ধান্ত নিতে হতে পারে, তোমাকে পরিবারে, তোমাকে পাড়ায় সিদ্ধান্ত নিতে হতে পারে, তুমি যে সমাজে আছো সেখানে সিদ্ধান্ত নিতে হতে পারে, তোমার ক্লাবে তোমাকে কোনো একটা সিদ্ধান্ত জানাতে হতে পারে। তুমি সেই সিদ্ধান্তকে মনে করবে, আমাদের প্রত্যেককে সেটা মনে করতে হবে, ওই সিদ্ধান্তটা আমার ব্যক্তিগত স্বার্থের জন্য নিচ্ছি না তো, তাহলে ভুল সিদ্ধান্ত নিচ্ছি। তখন মনে হলো আমার গদিটা চলে যাবে, আমি ক্লাবের সেক্রেটারি, তখন আমি পরের বার সেক্রেটারি হতে পারবো না। আর সেক্রেটারি বলতে খুব ভালো লাগছে, স্বামীজি বলছেন সাবধান, ওই যে 440 ভোল্ট লেগে থাকে না, ডেঞ্জার, কঙ্কালের ছবি দেওয়া থেকে 440 ভোল্ট, সাবধান সাবধান, অ্যালার্ট হও, ক্ষমতা প্রিয়তা থেকে একেবারে সাবধান। ক্ষমতা তোমাকে এমন করবে, তোমার যে মেরুদণ্ড সোজা ছিল আর মেরুদণ্ড সোজা থাকবে না। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির,
মাথা উঁচু করে তুমি দাঁড়িয়ে কথা বলবে, তোমার মনে ভয় কি আছে? তুমি কাউকে প্রত্যেকে শ্রদ্ধা করছো, কিন্তু তোমার তো কাউকে পরোয়া করছো না, বলে তোমারই পথ চলে যাবে, যাবে যাবে। আমি পথটায় আসতেও চাইনি, আর আমি গেলেও আমার কোনো কষ্ট নেই। তোমরাই ভাই আমাকে চেয়েছিলে, আমি যেটুকু কাজ করতে পেরেছি আমি চেষ্টা করেছি, ব্যাস হয়ে গেল। আরেকটি জিনিস থেকে সাবধান হতে বলছে, এ মারাত্মক, এ আবার মানে এমন বিষ, সেই রবীন্দ্রনাথ বলছেন না, জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। তো এই যে বিষটা, এ কিন্তু ওই বিষাক্ত সাপের বিষের থেকেও অনেক বেশি বিষাক্ত, আমাদেরকে একেবারে শেষ করে দেয়। ওই যে বিশেষ বিশেষ সাপ আছে না, আস্তে আস্তে বিষটা কাজ করে, সেই ধরনের কি। দ্বিতীয়টি হচ্ছে ঈর্ষা, ঈর্ষা, হিংসা। আমরা প্রত্যেকে 6-7 বছরের বাচ্চাটাও হিংসা করতে শিখে গেছে। ওর বন্ধুটার সঙ্গে খুব খেলে, ওই বন্ধুটা এখন তো সব ফার্স্ট সেকেন্ড এসব বলছে, ওই যে 7 বছর বয়সে, আর ওটুকু শুধু নম্বর দিচ্ছে না, কিন্তু বলছে ওই হচ্ছে ফার্স্ট, হয়তো বলে দিয়েছে কোনো স্কুলে। তখন এই বন্ধুটা বলছে ও ফার্স্ট হয়ে গেল, মানে ও হিংসা বোঝে না, কিন্তু ওকে ওর পছন্দ হচ্ছে না। এবার একটু বড় হলে হিংসাটা বেশ ভেতরে ভেতরে এমনভাবে বসে যায় না, এমন আস্তরণ ঈর্ষার, চিটে গুড়ের মতো ছাড়তেই চায় না। যেখানে পাড়াতে কেউ বাড়ি করছে, তুমি বাড়ি করতে পারোনি, তুমি ভাড়া বাড়িতে আছো, তোমারই বন্ধু সে জমি কিনে বাড়ি শুরু করেছে, তোমার খুব হিংসা। তোমার এরপর জমি হলো, তুমি বাড়ি করছো, তখন তোমার খুব আনন্দ হয়েছে। আবার পরের দিন নয় 1 বছর পর তোমার আবার হিংসা আরো বেড়ে গেল, আরে তুমি তো বাড়ি করে ফেলেছো, না ও বাড়িটা এবার দোতলা করছে। মানে সবসময়ই কেউ তোমাকে টপকে যাক। এই দেখবে অনেকে মোটরসাইকেল চালায়, অনেকে আমি দেখেছি মোটরসাইকেল চালানোর কয়েকজনের সঙ্গে কথা বলে বুঝেছি, কিছু কিছু মানুষের অদ্ভুত মানসিকতা আছে। বলছে আমাকে কেউ ওভারটেক করে যাবে আমি সহ্য করতে পারি না, মানে সে গর্তে পড়ে যাবে, লাফাতে লাফাতেও সে তাকে ওভারটেক করবে, মানে কাউকে ওভারটেক করতে দেবে না। কি অদ্ভুত মানসিকতা! আসলে আমরা তো মানুষ বিভিন্ন ধরনের, সেই সুকান্তের আছে না, সেই অবাক পৃথিবী, অবাক করলে তুমি। এই আমাদের সারা পৃথিবী, বিরাট বিশ্ব, আমরা কত মানুষের কত ধরনের মানুষ আছি, কিন্তু এবং থাকবো, এবং কেউ কাউকে অনুকরণ করে তার মতো হতে যাব না। স্বামীজি বলছে তোমার মধ্যে স্বাধীন চিন্তা আছে, ওই চিন্তাটাকে বিকশিত করো। আপনারা যারা বড়রা, অভিভাবক অভিভাবিকা আছেন, মা বাবারা আছেন, ছেলে মেয়েদেরকে দেখুন না, ওরা কি হতে চাইছে, ওরা কি চাইছে আগে শুনুন। ওর ভেতর সেই প্রতিভাটা আছে, লুকিয়ে আছে, সেটা আছে কিনা দেখুন, ডিসকভার করুন, বার করুন, সেই প্রতিভাটা বিকশিত করার সুযোগ দিন। স্বামীজি বলছেন, অবশ্যই এটা আমি বলছি না, স্বামীজি আমাদের সবাইকে বলছেন, তেমনি আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে যে আমার ভেতরে কি প্রতিভা আছে সেটাকে উন্মোচিত করা, বিকশিত করা। কিন্তু ওই বিকশিত করার সময় একজন এসে প্রায়ই বাধা দেবে, ওই সেই আমাকে খুব কষ্ট দেবে, তার নাম ঈর্ষা। সেই জন্য আমরা দুটো জিনিস, আমাদেরকে ঈর্ষা থাকলে চলবে না, তাহলে ঈর্ষা কাটাবো কি করে? বন্ধুকে হিংসা করছি, তাহলে বন্ধুকে হিংসা করব না, তার জন্য কি করব? যেমন সোজা কথায় যদি পেটে ব্যথা হয় বা হয়তো অম্বল হয়েছে, তখন যেমন একটা হজমের ওষুধ খেতে হয়, তেমনি হজমের ওষুধ খেলে অম্বলটা কেটে যাবে। তাহলে ঈর্ষা ভাবটা কাটবে কি করে? ঈর্ষা ভাবটা কাটাতে গেলে একটু যার প্রতি ঈর্ষা হচ্ছে, হিংসা হচ্ছে, তাকে একটু ভালোবাসতে শিখবো। তোমরা বলছিলে না স্বামীজিকে দৈনন্দিন জীবনে কি করে কাজে লাগাবে? একটু নিঃস্বার্থপর হও, একটু মানুষকে ভালোবাসো, মানুষকে হিংসাও করতে পারো, ভালোবাসতে পারো। যদি হিংসা করো, হিংসা করতে 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 মানসিকতা ঈর্ষা পরায়ণ হয়ে যাবে, চিরটা কাল নিরানন্দে অশান্তিতে থাকতে হবে। উল্টো রাস্তায় এসো, উল্টো রাস্তায় এসো, হয়তো না পূব দিক পশ্চিম দিকে এসো, কি একটু মানুষকে ভালোবাসতে শেখো, ভালোবাসতে বাসতে 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 নিরানন্দের জায়গায় আনন্দে থাকবে,
অশান্তিতে জায়গায় শান্তিতে থাকবে, বলে ঈর্ষা করলে আমি তো পেয়ে যাব। আরে কেউ কোনোদিন হয়েছে একজন ঈর্ষা করে অন্যজনের গোল্ড মেডেলটা কি কেড়ে নিতে পারবে? আসলে ওই সে বহুদিন আগে একটা সিনেমাতে একটা গান ছিল, দু একটা লাইন মনে পড়ছে এই ধরনের, গায়ের জোরে সবই কিছু কেড়ে নেওয়া যায়, মোটামুটি মনে পড়ছে এই ধরনের। পয়সা করি গয়না গাটি ভালোবাসা নয়। গায়ের জোরে মেরে একেবারে রিভলভার দেখিয়ে পয়সা করি কেড়ে নেওয়া যাবে, গয়না টয়না জিনিসপত্র কেড়ে নেওয়া যাবে, যা হয় ট্রেনে হয়, বাসে হয়, কত জায়গায় হয়। এগুলো আজকালকার দিনে কোনো খবর নয়, হয়েই থাকে। কিন্তু বলছে গায়ের জোরে সবই কিছু কেড়ে নেওয়া যায়, পয়সা করি গয়নাগাটি সব কেড়ে নেওয়া যায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র, কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসাটা তো কেড়ে নেওয়া যাবে না। রিভলভার দেখিয়ে এই তোমার ভেতরে যে ভালোবাসার ভাব আছে কেড়ে নেবো, ওটা তো ভেতরে আছে, ওটা তো বার করা যাবে না। তোমার পকেট থেকে মানি ব্যাগটা, ওয়ালেটটা কেড়ে নিতে পারে, তোমার লকার খুলে গয়নাটা নিয়ে নিতে পারে, কিন্তু তোমাকে ভয় দেখিয়ে তোমার হাত থেকে ব্যাগটা কেড়ে নিতে পারে। কিন্তু ওগুলো তো বাইরে থেকে দেখা যাচ্ছে, ভালোবাসা তো ভেতরের জিনিস। ওই ভালোবাসা থাকলে ভেতরের তখন অন্ধকারটাও আস্তে আস্তে ঘুরছে। ওই জন্যই প্রদীপ জ্বালানো। ওই প্রকৃত জ্ঞান হচ্ছে আমরা মানুষকে ঈর্ষা করব না, মানুষকে ভালোবাসবো, একটু সাহায্য করব, এবং সেখানে আমাদের যতটা সম্ভব ব্যক্তিগত স্বার্থ না রেখে। এই জন্য স্বামীজি বারবার বলছেন নিঃস্বার্থপর, নিঃস্বার্থপর। এত কেন বলছেন? একবার দুবার বললেই তো হতো। আমরা তো সেই বান্দা নই যে একবার দুবার বললেই শুনে নেব, আমাদেরকে অনেকবার বলতে হবে। সেই মা বাবারা বাচ্চাদেরকে বলে পর 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 পর, অনেকবার বলে, যে 10 বার বললে অন্তত একবার তো বসবে। যদিও বারবার পর পর বলতে বলতে ছেলেমেয়েরা বিরক্তই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, সেটা বিভিন্নভাবে বলেন। ঠিক স্বামীজিও সেন বিভিন্নভাবে বলেছেন, এবং মা বাবাদেরও স্বামীজির মতো কথা বলতে হবে, পর পর বলতে হবে, কিন্তু তুই পারবি না বললে হবে না। স্বামীজি বলছেন তুমি নিজেকে দুর্বল ভেবো না, তাহলে তো দুর্বল হয়ে যাবে। তুমি নিজেকে সবল ভাবো, তাহলে তুমি সবল হয়ে যাবে। তুমি নিজেকে যা ভাববে তাই হয়ে যাবে। বিবেকানন্দ এমন একটি মানুষ, আমাদের সবাইকে এমনি শক্তি দিচ্ছেন, সাহস দিচ্ছেন, মিথ্যে আশা দিচ্ছেন না। এবং বিবেকানন্দকে জিজ্ঞেস করায় যে এই যে সমস্যা, এই সমস্যা কাটবে না? তিনি বলবেন হ্যাঁ কাটবে তো নিশ্চয়ই। আরে একটু সমস্যাকে মোকাবিলা করো, জীবনে এমনি আসবে। তোমরা তো সব সময় ভাবছো ওই নরম গদিতে শুয়ে থাকবে, আরাম কেদারায় বসে থাকবে। কত মানুষ কত কষ্ট করে, গ্রামে গঞ্জে কত মানুষ আছে, কত অভাবে আছে। স্বামীজির একটা কথা বলে আজকের প্রসঙ্গ শেষ করব, কিন্তু কথাটা আমাদের সবাইকে ভাবতে হবে, পরে কোনোদিন আমরা আলোচনার সুযোগ পেলে আমরা আবার করব। তিনি বলছেন গো ফ্রম ভিলেজ টু ভিলেজ অ্যান্ড ডু গুড টু দ্য হিউম্যানিটি। আমরা গ্রামে গ্রামে ছড়িয়ে যাও, আমরা চেষ্টা করব মানুষের কাছে পৌঁছতে, মানুষের কল্যাণ করতে আমরা যেন ব্রতী থাকি। এটাই কিন্তু পাবনা বিবেকানন্দ সেবা সমিতির যারা যুবগোষ্ঠী, তারা নিরন্তর এই ব্রতী হয়ে চেষ্টা করে, পণ্ডালে একইভাবে করে, এবং বিভিন্ন জায়গায় বর্ধমান, আসানসোল, কলকাতা, দিনাজপুর সর্বত্র স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন শেষ করি।